আসসালামু আলাইকুম। জৈব যৌগের নামকরণের উপর সায়েন্স একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা শিখব অ্যালকেনের নামকরণ। তো অ্যালকেনের নামকরণ শেখার আগে আমরা কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী এবং অ্যালকাইল মূলক সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। তো কার্যকরীমূলক কি? যে পরমাণু বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে ওই যৌগের কার্যকরীমূলক বলে। যেমন ধরো, আমরা সকলেই অ্যালকোহলের নাম শুনেছি। তো আমরা অ্যালকোহলের সংকেত দেখে আমরা কিভাবে চিনি যে এটার নাম অ্যালকোহল? যেমন ধরো যে একটা অ্যালকোহলের কথা যদি আমি বলি যে মিথানল, তো এগুলির নামকরণ আস্তে আস্তে আমরা শিখব। তো ধরো এটার নাম কিন্তু মিথানল, এটা একটা অ্যালকোহল। তো এটা যে একটা অ্যালকোহল সেটা আমরা কিভাবে জানলাম? আমরা জানলাম এই OH গ্রুপটা দেখে, অর্থাৎ অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে এই OH গ্রুপ। এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। আবার তুমি ধরো যে আমরা যদি জৈব অ্যাসিডের কথা বলি, যেমন অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো ওই অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এটা CH3COOH। তো এই অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH এটা যে একটা অ্যাসিড সেটা আমরা কিভাবে চিনলাম? আমরা চিনলাম হচ্ছে এই COOH মূলক দ্বারা। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এটাকে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, অর্থাৎ সকল কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এই COOH থাকবে। যখনই আমি কোনো যৌগের মধ্যে COOH দেখবো তখন বুঝবো যে ওইটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। যখনই আমরা OH দেখবো তখন বুঝবো যে ওইটা একটা অ্যালকোহল। আবার ধরো যে তোমরা যদি কিটোনের নাম শুনে থাকো, যেমন এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটি কিটোন। তো কিটোনের কার্যকরীমূলক কি? এই যে কিটোনের কার্যকরীমূলক হচ্ছে C+O। তো আমরা যখনই দেখব যে কোনো একটা যৌগের মধ্যে C+O আছে তখনই বুঝবো যে ওটা কিটোন শ্রেণীর মৌল। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা যৌগের মধ্যে কোনো একটা পরমাণু বা মূলক, এই যে এটা একটা মূলক, এই যে একটা মূলক, এই যে একটা মূলক, এই যে একটা মূলক দেখে জৈব যৌগের অণুতে বিদ্যমান তার ধর্ম। যেমন এটার ধর্মটা কি? এটা অ্যালকোহলের ধর্ম প্রদর্শন করবে। অ্যালকোহল যেই ধরনের বিক্রিয়া দেয় ও ওই টাইপসের বিক্রিয়া দিবে। যদি COOH থাকে তাহলে সেটা অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে। অ্যাসিড যে ধরনের বিক্রিয়া দেয় সেই বিক্রিয়া দিবে। কিটোন থাকলে কিটোনের ধর্ম প্রকাশ করবে। কিটোন যে ধরনের বিক্রিয়া দেয় সেই ধরনের বিক্রিয়া দিবে। এরকম আরও অনেক কার্যকরীমূলক আছে যেগুলি কিনা ওই নির্দিষ্ট যৌগের জন্য নির্দিষ্ট থাকে। ওই কার্যকরীমূলক দেখে আমরা বুঝে ফেলতে পারি যে কোনটা কোন শ্রেণীর যৌগ। তো কার্যকরীমূলক মূলত দেখে আমরা একটা যৌগকে চিনতে পারি যে সেটা কি অ্যালকোহল নাকি অ্যাসিড নাকি কিটোন নাকি অ্যামিন নাকি অন্য কিছু। তো কার্যকরীমূলক দেখে আমরা এটা চিনতে পারি, প্লাস আমরা এর ধর্ম ও বিক্রিয়া সম্পর্কে আইডিয়া পেতে পারি। তো সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই কার্যকরীমূলক বিশিষ্ট, একই ধরনের ধর্ম বিশিষ্ট জৈব যৌগসমূহকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। অর্থাৎ ধরো যে মিথানলের কথা, এদিকে OH। এখন OH যে সমস্ত যৌগের মধ্যে আছে, যেমন ধরো যে এই মিথানলের মধ্যে তো OH আছে, পাশাপাশি ধরো যে ইথানলের মধ্যেও কিন্তু OH আছে। আবার ধরো যে প্রোপানলের মধ্যেও কিন্তু OH আছে। দেখো এরকম প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল এরকম কিন্তু যেতেই থাকবে। তো এরকম এই একই কার্যকরীমূলক বিশিষ্ট ও একই ধরনের ধর্ম বিশিষ্ট, যেহেতু এটাও অ্যালকোহল কারণ OH আছে, এটাও অ্যালকোহল, তো তাহলে অবশ্যই এদের ধর্ম একই হবে। তো এই একই কার্যকরীমূলক বিশিষ্ট, একই ধর্ম বিশিষ্ট যৌগসমূহকে একত্রে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। অর্থাৎ এগুলি সবই হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর যৌগ। এরকম এটাকে এক কথায় বলা হয় হচ্ছে এগুলি হচ্ছে অ্যালকোহল। একইভাবে আরও এরকম অনেক সমগোত্রীয় শ্রেণীর যৌগ আছে। যেমন ধরো যে এই যে কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ যে সমস্ত যৌগের
মধ্যে COOH থাকবে, ওই সমস্ত যৌগকে আমি বলবো কার্বক্সিলিক অ্যাসিড সমগোত্রীয় যৌগ। তারপরে যে কিটোন সমগোত্রের যৌগ আছে, যে কিটোন, অর্থাৎ যে সকল যৌগের মধ্যে C+O থাকবে সেগুলো হচ্ছে কিটোন সমগোত্রের যৌগ। এরকম আজকে আমরা যেমন অ্যালকেনের নামকরণ শিখব, অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যৌগ। তারপর পরবর্তীতে আমরা অ্যালকিন, অ্যালকাইন এসব শিখব। তো এগুলি সবগুলি হচ্ছে ওই গ্রুপের সমগোত্রীয় যৌগ, যেগুলি কিনা কার্যকরী মূলক আর ধর্ম সেম থাকে। তো অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলকটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে। এটা প্রায় আমাদের দরকার পড়ে, প্রায় প্রতিটা নামকরণের ক্ষেত্রে আমাদের এই অ্যালকাইল মূলকটা জানাটা দরকার পড়ে। যেমন ধরো, একটা অ্যালকেনের সবচেয়ে ছোট সদস্য কিন্তু মিথেন, অর্থাৎ 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। অ্যালকেনের সবচেয়ে ছোট সদস্য কিন্তু মিথেন। তো এই মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি, অর্থাৎ মিথেন থেকে আমি একটা হাইড্রোজেন -H, সেক্ষেত্রে আমি কি পাবো? আমি কিন্তু পাবো CH3। কার্বনের কয়টা হাত? কার্বনের 4টা হাত, কিন্তু এখন ও কিন্তু 3টা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরছে, আর কিন্তু একটা হাত বাকি আছে, অর্থাৎ এই যে একটা হাত আমি দেখালাম। তো এই যে একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে যে গ্রুপটা আমরা পেলাম সেটাকেই বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক। যেই মূলকটা আমরা পেলাম বা গ্রুপটা পেলাম সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলককে কীভাবে নামকরণ করা হয়? যেমন অ্যালকেনের এনটা বাদ দিয়ে আইল লাগিয়ে দিতে হয়। যেমন ধরো যে এটা মিথেন, তো মিথেন থেকে আমি একটা হাইড্রোজেন সরানোর ফলে এটা কিন্তু হয়ে গেল মিথাইল। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে সেই যেই গ্রুপটা তৈরি হয় সেটা হচ্ছে মিথাইল। আবার তুমি ধরো যে আমি যদি ইথেনের কথা চিন্তা করি, ইথেনের থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করি সেক্ষেত্রে কিন্তু পাওয়া যায় হচ্ছে CH3 CH2 আর একটা হাত ফাঁকা হয়ে যায়, যেহেতু একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলছে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল। এর নামকরণ কিভাবে করা হয়? নামকরণ করা হয় হচ্ছে এনটা চলে যাবে, তার পরিবর্তে আইল যুক্ত হবে। অ্যালকেনের এনটা চলে যাবে, তার পরিবর্তে আইল যুক্ত হবে। যেমন মিথেনের শেষের এনটা চলে গেছে, তার পরিবর্তে যুক্ত হচ্ছে আইল, হলো কি মিথাইল। ইথেনের এনটা চলে গেছে, তার জন্য যুক্ত হচ্ছে কি আইল, তাহলে হলো কি ইথাইল। আবার ধরো যে প্রোপেন, CH3 CH2 CH3, এই প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে কি থাকে? CH3 CH2, একটা হাইড্রোজেন সরালে এদিকে থাকে CH2 আর একটা হাত ফাঁকা হয়ে যায়। তো প্রোপেন থেকে এখন এই যেই মূলকটা আসলো সেটাকে আমি কীভাবে নামকরণ করব? প্রোপেনের এনটা চলে যাবে, এনের পরিবর্তে কি আসবে? আইল, অর্থাৎ এন মাইনাস হবে আর যোগ হবে কি আইল। তাহলে এটার নাম কি আসে? প্রোপাইল। মূলত আমাদের জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমাদের HSC লেভেলে যে নামকরণগুলি সবচেয়ে বেশি আসে তার মধ্যে কিন্তু এই মিথাইল, ইথাইল আর প্রোপাইল, এই 3টার নামকরণ, অর্থাৎ 3টার নাম জানাটা এবং কি এইগুলির সংকেত জানাটা, কার্যকরীমূলক জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই এই মিথাইল, ইথাইল, প্রোপাইলের অ্যালকাইল মূলকের যে সংকেতটা সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এখন আমরা অ্যালকেনের নামকরণ পড়া শুরু করব। তো এদিকে দেখা যাচ্ছে যে একটা যৌগের সংকেত দেওয়া আছে, একটা অ্যালকেনের সংকেত দেওয়া আছে। এটা কিন্তু একটা অ্যালকেন। কীভাবে অ্যালকেন চিনলাম? অ্যালকেন চিনলাম এই কারণে যে এগুলির মধ্যে কিন্তু সবগুলি সিঙ্গেল বন্ড, অর্থাৎ কোথাও কিন্তু কোনো ডাবল বন্ড নেই। তাই এটাকে আমি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলতে পারবো। তো অ্যালকেনের একটা সাধারণ সংকেত, যে তুমি কিভাবে অ্যালকেন চিনবে সেই সাধারণ সংকেতটা হচ্ছে অ্যালকেনের CnH2n+2 এই সূত্রটা মেনটেন করে। অর্থাৎ কার্বনের সংখ্যা যদি 1 হয় অবশ্যই হাইড্রোজেনের সংখ্যা কত হবে? 4, কারণ 1 × 2 2 + 2 4। কার্বনের সংখ্যা যদি 2 হয় হাইড্রোজেনের সংখ্যা হবে কত? 6। কার্বনের সংখ্যা যদি 3 হয় হাইড্রোজেনের সংখ্যা কত হবে? 8। তো এভাবে কিন্তু তুমি দেখে চিনে ফেলতে পারো বা এই সূত্রটা অ্যাপ্লাই করে চিনে ফেলতে পারো যে কোনটা অ্যালকেন, কারণ অ্যালকেনের ক্ষেত্রে সবসময় এই সূত্রটা ফলো করবে। তো এদিকে দেখা যাচ্ছে কার্বন কয়টা? 1 2 3 4 5, আর এদিকে আছে 3টা, 5 3 8, কারণ এদিকে ব্র্যাকেটের মধ্যে কার্বন কিন্তু 3টা আছে। তাহলে এদিকে আছে 8টা, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? 8 2 16 17 18, 18টা হাইড্রোজেন থাকবে। দেখো 3 4 3 7
8 9, আর এদিকে কিন্তু 3টা করে 9টা, 3 3 9, 9 9 18, অর্থাৎ টোটাল 18টা হাইড্রোজেন, অর্থাৎ এই সূত্রটা কিন্তু ফুলফিল করব। তো এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। তো এখন আমরা এটার নামকরণ দেখব। তো কোনো সংকেতের নামকরণ করার ক্ষেত্রে তোমাদের প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এদিকের বন্ধনগুলি, অর্থাৎ কার্বনের সাথে কার্বনের যে বন্ধনগুলি সেগুলি দেখিয়ে একটা গাঠনিক সংকেত তোমাদের আঁকতে হবে। যেমন ধরো যে CH3, আমি প্রত্যেকটা কার্বনের সাথে কার্বনের বন্ধনগুলি দেখাবো। এই CH3 এই কার্বনের সাথে বন্ড আছে, তারপর এই C এর সাথে আছে কত H, এই C এর সাথেই কিন্তু CH3টা যুক্ত অবস্থায় আছে, তাহলে উপরে কি CH3। এখন এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত, অর্থাৎ CH2, তারপর এই কার্বনের সাথে যুক্ত আছে 3টা CH3, অর্থাৎ এই যে একটা CH3, আরেকটা CH3, আরেকটা CH3। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে কার্বনগুলি নাম্বারিং করা, অর্থাৎ এই কার্বন শিকলকে পরপর 1 2 3 4 5 6 এভাবে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যেই শিকলটা সবচেয়ে বড়, যেই শিকলটা, এদিকে কিন্তু আমরা অনেকগুলি শিকল দেখতে পাচ্ছি, যেমন ধরো যে এদিকে একটা শিকল, এদিকে একটা শিকল, বা এইভাবে একটা শিকল, বা এই যে এইভাবে একটা শিকল, মানে অনেকভাবে শিকল বানানো যায়। তো তোমার খেয়াল রাখতে হবে যে শিকলটা সবচেয়ে বড় সেই শিকল ধরে নাম্বারিং করতে হবে। তো এখন এদিকে দেখো, এদিকে সবচেয়ে বড় শিকল কোনটা? সবচেয়ে বড় শিকল এদিক থেকে যদি আমি নাম্বারিং শুরু করি তাহলে হয় 1 2 3 4 5, এটা একটা নাম্বারিং হতে পারে। আবার তুমি ধরো যে এদিক থেকেও যদি নাম্বারিং শুরু করি তাহলে কি হয় 1 2 3 4 5, 5ই আসতেছে। আবার এদিক থেকে যদি নাম্বারিং শুরু করি 1 2 3 4 5, এখন কিন্তু আবার এদিক থেকেও যদি আমি নাম্বারিং শুরু করি 1 2 3 4 5, অর্থাৎ সব ক্ষেত্রে 5 আসতেছে। তখন আমাদের কথা হচ্ছে আমি কোন জায়গা থেকে নাম্বার কাউন্ট করা শুরু করব। তো নাম্বার কোন জায়গা থেকে কাউন্ট করা শুরু করব সেটা ডিপেন্ড করা হচ্ছে যেখান থেকে কাউন্ট করলে তুমি এই যে এরকম মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, এই যে এটা কিন্তু একটা মিথাইল গ্রুপ। এটা কেন মিথাইল গ্রুপ? কারণ একটা মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এটা তৈরি হয়েছে, একটা মিথেন CH4, সেটা থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলেই কিন্তু CH3 আসে, অর্থাৎ এটা কিন্তু একটা মিথাইল গ্রুপ। তো তোমার দেখতে হবে এরকম গ্রুপ কোন ক্ষেত্রে সবার আগে আসে। যেমন ধরো যে আমি যদি এখান থেকে গণনা শুরু করি, এখান থেকে গণনা শুরু করলে কিন্তু এটা হয় 1 2 3 4 5। আবার আমি যদি এখান থেকে গণনা শুরু করি, এখান থেকে গণনা শুরু করলে আসে 1 2 3 4 5। তো এখন আমি কোনটা নিব? এখন দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমি দেখব যে যেখান থেকে গণনা শুরু করলে এই গ্রুপগুলি, এরকম গ্রুপগুলি আগে পাওয়া যায় সেখান থেকে আমি গণনা শুরু করব। যেখান থেকে গণনা শুরু করলে এই গ্রুপগুলি আগে পাওয়া যায় সেখান থেকে গণনা শুরু করব। তো এদিক থেকে গণনা শুরু করলে এই 2 নাম্বার কার্বনের মধ্যেই এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ পাওয়া যাচ্ছে। আবার এখান থেকেও গণনা শুরু করলেও 2 নাম্বার কার্বনের মধ্যেই একটা গ্রুপ পাওয়া যাচ্ছে। আমার কথা হচ্ছে দুই ক্ষেত্রেই কিন্তু একই সময়ে গ্রুপ পাওয়া যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি কোথা থেকে গণনা শুরু করব? এখন কিন্তু আরেকটা প্রবলেম সৃষ্টি হলো। তো সেক্ষেত্রে আমি ওইখান থেকে গণনা শুরু করব যেখান থেকে কিনা এই গ্রুপের সংখ্যাটা বেশি থাকে। এখন দেখো, এখান থেকে যদি আমি গণনা শুরু করি সেক্ষেত্রে কিন্তু গ্রুপ আমি পাচ্ছি খুব কাছে 2টা, আর এখান থেকে গণনা শুরু করলে কিন্তু আমি সর্বকাছের যে গ্রুপটা সেটা কিন্তু একটা গ্রুপ। তো সেক্ষেত্রে আমি কোথা থেকে গণনা শুরু করব? এখান থেকে। আমি কিন্তু এখান থেকে গণনা শুরু করব না, আমি কিন্তু গণনা শুরু করব এখান থেকে। তো আশা করি নাম্বারিংয়ের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা দেখব যে এটার নাম কি হবে। তো তারপর আমরা দেখব যে এদিকে কি কি গ্রুপ আছে। এদিকে দেখা যাচ্ছে এই যে একটা মিথাইল গ্রুপ, এই যে একটা মিথাইল গ্রুপ, এই যে একটা মিথাইল গ্রুপ, অর্থাৎ 3টা মিথাইল গ্রুপ আছে। তো আমাদের কাজ হচ্ছে মিথাইল গ্রুপগুলি কত নাম্বার কার্বনে সেটা লেখা। তো প্রথমে দেখা যাচ্ছে এই মিথাইল গ্রুপটা 2 নাম্বার কার্বনে আছে। আমি একেবারে ছোট কার্বন থেকে শুরু করব, অর্থাৎ ছোট কার্বন সংখ্যার কার্বন থেকে শুরু করব। তো এদিকে দেখা যাচ্ছে গ্রুপটা 2 নাম্বার কার্বনে আছে। তো সেক্ষেত্রে আমি কী লিখব? 2। আবার 2 নাম্বার কার্বনে আরেকটা গ্রুপ আছে, অর্থাৎ আমি কমা দিয়ে আরেকটা 2 লিখব।
এখন দেখা যাচ্ছে মিথাইল গ্রুপটা আবার 4 নাম্বার কার্বনেও আছে, 4 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ আছে, অর্থাৎ 4, অর্থাৎ যে কার্বনে গ্রুপ আছে সেগুলি আমি, এই মিথাইল গ্রুপ আছে সেগুলো আমি কমা কমা দিয়ে লিখলাম। 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ, 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ, 4 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ, তারপর একটা হাইফেন দিব। হাইফেন দিয়ে আমি কী লিখবো, যেহেতু মিথাইল গ্রুপ আমি কয়টা পেলাম, 1টা 2টা 3টা, তো 3কে তোমরা জানো যে 3কে আমরা নামকরণের ক্ষেত্রে, যৌগের নামকরণের ক্ষেত্রে ট্রাই বলি। 2কে আমরা বলি হচ্ছে ডাই, 2কে ডাই, 3কে ট্রাই, আবার 4কে আমরা বলি টেট্রা। যেমন কার্বনের মধ্যে 2টা অক্সিজেন আছে বলে আমরা কার্বন ডাইঅক্সাইড বলি, এরকম আর কি। যেমন সালফারের মধ্যে 3টা অক্সিজেন আছে বলে আমরা সালফার ট্রাইঅক্সাইড বলি, অর্থাৎ 3কে ট্রাই, 2কে ডাই, 4কে টেট্রা বলি। তো এদিকে মিথাইল, এই মিথাইল গ্রুপ কয়টা আছে, 3টা, অর্থাৎ আমি লিখব ট্রাই মিথাইল, ট্রাইমিথাইল। এখন কথা হচ্ছে, এখন আমি গুণে দেখব যে কার্বন কয়টা আছে, 1 2 3 4 5, তো 5টা কার্বন এর মধ্যে আছে। তো সেক্ষেত্রে তোমাদের এই একটা ছক মুখস্থ থাকতে হবে যে সিরিয়ালি তোমাদের অ্যালকেনের নামগুলি প্রথম 10টা, মিনিমাম প্রথম 10টা মুখস্থ রাখতে হবে, যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নন ডেকেন। এগুলি কিন্তু মূলত মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন ডেক এগুলি থেকে এসেছে। তো এগুলি থেকে মিথ এর সাথে এন যুক্ত হয়ে, অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু নামের শেষে, অ্যালকেনের ক্ষেত্রে নামের শেষে এন যুক্ত হয়। তো এই মিথের সাথে এন যুক্ত হয়ে মিথেন, ইথের সাথে এন যুক্ত হয়ে ইথেন, প্রোপের সাথে এন যুক্ত হয়ে প্রোপেন, এইভাবে সিরিয়ালি গেছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই 4টা মুখস্থ রাখতে হবে। এই 4টা একবার মুখস্থ করলেই তোমরা কিন্তু অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, অ্যামিন সবগুলির নামকরণ কিন্তু তোমরা এই একটা চার্ট মনে রেখে করে ফেলতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমার বারবার চার্ট মনে রাখার প্রয়োজন নেই, শুধুমাত্র নামের শেষে ওই অ্যালকেন থাকলে এন, তারপর অ্যালকিন থাকলে ইন, এরকম আস্তে আস্তে আমরা দেখব। কিন্তু এটা সবসময় মাথায় রাখবে, অ্যালকেনের ক্ষেত্রে নামের শেষে যুক্ত হয় কি এন, মূল শব্দের শেষে এন যুক্ত হয়। যেমন মিথের সাথে এন যুক্ত হয়ে মিথেন, ইথের সাথে এন যুক্ত হয়ে ইথেন, এভাবে। তো এদিকে দেখা যাচ্ছে যে কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, 5টা কার্বন। তো 5টা কার্বন মানে পেন্টের সাথে আবার এন যুক্ত হয়, পেন্টেন তৈরি করবে, মানে 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কিন্তু পেন্টেন বলা হয়, 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে পেন্টেন বলা হয়। তাহলে এটার নাম কি 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন, 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। তো আশা করি এটার নামকরণটা বুঝতে পেরেছো। তো এখন আমরা দ্বিতীয় নামকরণের দিকে চলে যাব। তো একইভাবে দ্বিতীয় নামকরণের ক্ষেত্রে আমরা এটাকে এরকম কার্বনের বন্ডগুলি দেখিয়ে আমরা একটু ড্র করি। সেক্ষেত্রে হয় CH3 CH2 CH, এর উপরে আছে C2H5, অর্থাৎ একটা ইথাইল গ্রুপ। C2H5 কিন্তু একটা ইথাইল গ্রুপ। এই যে CH3 CH2 এরকম একটা, এটা আর এটা কিন্তু একই কথা, কারণ এই যে কার্বন 2টা, হাইড্রোজেন 5টা। তারপর কি CH, এদিকে আছে CH এর সাথে এই কার্বনের সাথে 2টা CH3, অর্থাৎ CH3 CH3। এখন এটার নামকরণ কি, তো একইভাবে আমাদের নাম্বারিং করতে হবে। তো কার্বনটা আমাদের বড় শিকলটা খুঁজে বের করতে হবে। বড় শিকল কোনটা, 1 2 3 4 5, এটাকে 5টা, এটা 1 2 3 4। এই যে এখানে কিন্তু নাম্বারিং করলে কিন্তু 4 হয়, এভাবে নাম্বারিং করলে কার্বন সংখ্যা হয় কত, 5টা। তো আমরা নাম্বারিংটা কীভাবে করব, অবশ্যই সবচেয়ে বড় যে শিকলটা পাওয়া যায় সেই অনুযায়ী নাম্বারিং করব। তো আমাদের নাম্বারিংটা কিন্তু আমরা এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। এভাবে নাম্বারিং করা, এভাবে নাম্বারিং করা কিন্তু একই কথা। তোমরা একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবে যে কেন এভাবে নাম্বারিং করা আর এভাবে নাম্বারিং করা একই কথা। তো আমি আগে নাম্বারিংটা করছি, যে 1 2 3 4 5। তো এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে যে এর মধ্যে কী কী গ্রুপ আছে সেটা খুঁজে বের করা। এদিকে দেখা যাচ্ছে গ্রুপ আছে কয়টা, এই 2টা, 1টা 2টা। নাম্বারিং করার পরে এই 2টা গ্রুপ থাকলো। তো একটা গ্রুপ হচ্ছে কি মিথাইল, একটা গ্রুপ কি মিথাইল, আর একটা গ্রুপ কি ইথাইল। তো এটা সবসময় মাথায় রাখবেন, নাম লেখার ক্ষেত্রে আমি কোন গ্রুপটা আগে লিখবো, আমি ওই গ্রুপটাই আগে লিখবো যেই গ্রুপটা কিনা ইংরেজি বর্ণমালায় আগে থাকে। দেখো তো ইংরেজি বর্ণমালায় ই আগে নাকি এম আগে, অবশ্যই ইংরেজি বর্ণমালায় ই আগে। তো সেক্ষেত্রে আমি ইটা গ্রুপটা আগে লিখবো। তো সেক্ষেত্রে নামকরণটা কী হয়, এই ইথাইল গ্রুপটা কয় নাম্বার কার্বনে আছে,
3 নাম্বার কার্বনে, অর্থাৎ আমি লিখব 3 হাইফেন দিয়ে ইথাইল। যেহেতু একটা মাত্রই ইথাইল গ্রুপ এদিকে, তো সেজন্য এদিকে কিন্তু আর আমার ওই মোনো ডাই ট্রাই এগুলি কিছু লেখার প্রয়োজন পড়ে না। তো 3 ইথাইল, তারপর কি লিখব, তারপর দেখব যে মিথাইল গ্রুপটা কত নম্বর কার্বনের মধ্যে আছে। তো এদিকে দেখা যাচ্ছে মিথাইল গ্রুপটা কিন্তু আছে 2 নাম্বার কার্বনের মধ্যে, তাহলে লিখব কি 2 মিথাইল। এখন দেখব যে এটার টোটাল কার্বন সংখ্যা কয়টা, 5টা। তো 5টা মানে কি পেন্ট, যেহেতু এটা অ্যালকেন তার মানে এটার নাম কি পেন্টেন। পেন্টেন অর্থাৎ নামকরণ ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে শিকলটা বের করা, অর্থাৎ বৃহত্তম কার্বন শিকল বের করা, তারপর গ্রুপগুলি দেখা যে গ্রুপ কী কী গ্রুপ আছে। তো সেই গ্রুপের মধ্যে যার নাম ইংরেজি বর্ণমালা অনুযায়ী আগে আসে, যেহেতু যেমন ইথাইলের ই আর মিথাইলের এম এর আগে কিন্তু ই আসে ইংরেজি বর্ণমালায়, তো সেজন্য আমরা ইথাইল আগে লিখেছি, তারপর মিথাইল লিখেছি, তারপর অ্যালকেনের কার্বন সংখ্যা অনুযায়ী সেটা কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, হেপ্টেন, ননেন, ডেকেন সেটা আমরা লিখেছি। তো এখন আমরা তৃতীয় যৌগের নামকরণটা দেখব। যৌগটাকে আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি সেক্ষেত্রে হয় হচ্ছে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, পাশাপাশি উপরে একটা CH3 লিখতে পারি আর এদিকে একটা CH3 লিখতে পারি। তারপর কিভাবে লিখতে পারি, এই যে এদিকে একটা C গ্রুপ কার্বন আছে, তো এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে আর এই যে C2H5 যুক্ত আছে, C2H5, তারপর CH2, তারপর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা CH3। এখন দেখো, এখন আমাদের বৃহত্তম শিকলটা খুঁজে বের করতে হবে। এখন একটু চিন্তা করো যে আমি যদি এইভাবে শিকল গণনা শুরু করি তাহলে কি হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আসে। আচ্ছা, আমি যদি এইভাবে গণনা শুরু করি তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু এইভাবে গণনা শুরু করা আর এইভাবে গণনা শুরু করা কিন্তু একই কথা। তো দেখো, এইভাবে যদি গণনা শুরু করি তাহলে সেক্ষেত্রে প্রথম 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে কিন্তু 2টা মিথাইল গ্রুপ পড়ে। আবার আমি যদি এইভাবে গণনা শুরু করি সেক্ষেত্রেও কিন্তু 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে 2টাই মিথাইল গ্রুপ পড়ে। তার মানে এইভাবে গণনা করা আর এইভাবে গণনা করা কিন্তু একই কথা। কিন্তু আমরা কি এই ক্ষেত্রে এইভাবে গণনা করতে পারি না, এইভাবে গণনা করতে পারি না এই কারণে যে গণনা করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমেই যে কোন দিক থেকে গণনা করলে গ্রুপ খুব কাছে মনে হয়, গ্রুপ খুব কাছে থাকে। তো এদিক থেকে গণনা করলে এদিক থেকে গণনা করলে 2 ক্ষেত্রেই কিন্তু 2 নাম্বার কার্বনে আমরা গ্রুপ পেয়ে যাচ্ছি। এই যে 2 নাম্বার কার্বনে পাচ্ছি, এটাও 2 নাম্বার কার্বনে পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বেশি। তো এইভাবে গণনা করলে 2 নাম্বার কার্বনে আমরা 2টা গ্রুপ পাচ্ছি, আর এইভাবে গণনা করলে আমরা 2 নাম্বার কার্বনে মাত্র একটা গ্রুপ পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমরা এদিক থেকে গণনা করা শুরু করব, অর্থাৎ এটা 1 2 3 4 5 6 7। তো এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে কী কী শাখা কী কী গ্রুপ আছে সেটা দেখা। তো এদিকে দেখা যাচ্ছে যে এই 1টা 2টা 3টা মিথাইল গ্রুপ আছে, আর এই যে এই 1টা আর 2টা ইথাইল গ্রুপ আছে। তো সেক্ষেত্রে আবারও যে আমরা কি মিথাইল গ্রুপ আগে লিখবো নাকি ইথাইল গ্রুপ, অবশ্যই ইথাইল গ্রুপ, যেহেতু ইথাইলের এম এর আগে আসে ইংরেজি বর্ণমালায়। তো সেক্ষেত্রে ইথাইল গ্রুপটা কোথায় কোথায় আছে, 3-এ আছে আর 5-এ আছে। ছোটো থেকে শুরু করব, 3তে ইথাইল গ্রুপ আছে, 5-এর মধ্যে ইথাইল গ্রুপ আছে 5। তারপর ইথাইল গ্রুপ টোটাল কয়টা, ইথাইল গ্রুপ আছে টোটাল 2টা, সেজন্য আমি লিখব ডাই ইথাইল। তারপর আমরা দেখব মিথাইল গ্রুপ কোন কোন কার্বনে আছে। মিথাইল গ্রুপ দেখা যাচ্ছে 2 নাম্বার কার্বনে আছে 2টা আর 6 নাম্বার কার্বনে 1টা, অর্থাৎ 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ, আবারও 2 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ, আবার 6 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ। তো টোটাল কয়টা মিথাইল গ্রুপ হলো, 3টাকে আমরা লিখব ট্রাই মিথাইল। তারপর কি করব, তারপর দেখব যে টোটাল কার্বন সংখ্যা কয়টা, 7টা। তো 7টা কার্বন মানে কি, এর মূল শব্দ কি হেপ্ট। তো হেপ্টের সাথে অ্যালকেনের এন যুক্ত হয়ে কী তৈরি হয়,
হেপটেন অর্থাৎ ট্রাইমিথাইল হেপটেন, এগুলি কিন্তু একসাথেই লিখতে হবে, জায়গা নেই বলে আমি একটু নিচে লিখছি। তো এটার নাম কি 3,5-ডাইইথাইল 2,2,6 ট্রাইমিথাইল হেপটেন। তো এখন আমরা চতুর্থ যৌগটার নামকরণ দেখব। তো 4 নম্বর এই যৌগটাকে তুমি যদি মনে করো যে সিরিয়ালি এইভাবে নাম্বারিং করে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। কারণ কি, একটু চিন্তা করো, দেখো যে তুমি যদি এইভাবে নাম্বারিং করো সেক্ষেত্রে দেখা যায় কি, এই যে এরকম হয় 1 2 3 4 5 6 7, এভাবে নাম্বারিং করলে দেখা যায় 3 নম্বরে যেই গ্রুপটা থাকে, 3 নম্বরে যে গ্রুপটার সৃষ্টি হয়, সেই গ্রুপটারও কিন্তু শাখা শিকল থেকে যায়। তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে নাম্বারিং এমনভাবে করতে হবে যাতে শাখা শিকলের উপশাখা না থাকে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এইভাবে নাম্বারিং করলে কিন্তু এই শাখা শিকলের আবার এই শাখাটার আবার উপশাখা থেকে যাচ্ছে। তো এরকমটা যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু এইভাবে যদি নাম্বারিং করো সেটা কিন্তু ভুল হবে। তো এটার সঠিক নাম্বারিংটা কেমন হতে পারে? নাম্বারিংটা হতে পারে এরকম, যে এই যে তুমি যদি এইভাবে নাম্বারিংটা করো 1 2 3 4 5 6 7, এভাবে যদি নাম্বারিং করো সেক্ষেত্রে একটা সঠিক নাম্বারিং হতে পারে। যেমন ধরো যে এই যে 1 2 3 4 5 6, এটা 5, এটা 6 আর এটা 7, এইভাবে নাম্বারিং করতে হবে। সেক্ষেত্রে তুমি দেখো যে আমি এইভাবে কেন নাম্বারিং করলাম, কারণ দেখো এদিক থেকে যদি আমি নাম্বারিং করি সেক্ষেত্রে যেই শাখা শিকলটা থাকে সেটার কিন্তু কোনো উপশাখা নেই, অর্থাৎ এটা কিন্তু একটাই গ্রুপ, সিঙ্গেল গ্রুপের কিন্তু আর উপশাখা নেই। এখন আমি চাইলে কিন্তু এদিক দিয়েও নাম্বারিং করতে পারতাম, কারণ এদিকে যে শাখা শিকলটা আছে সেটা কিন্তু কোনো উপশাখা নেই, অর্থাৎ এদিক দিয়ে নাম্বারিং করা আর এদিক দিয়ে নাম্বারিং করা কিন্তু একই কথা। উভয় ক্ষেত্রেই কিন্তু 2 নম্বর কার্বনের মধ্যে কিন্তু একটা মিথাইল গ্রুপ পাওয়া যায়, উভয় ক্ষেত্রেই 2 নম্বর কার্বনে কিন্তু একটা মিথাইল গ্রুপ পাওয়া যায়। তো সেজন্য আমরা এইভাবে নাম্বারিংটা করতে পারি। তো নাম্বারিং করার পর তারপর আমার দেখতে হবে যে এগুলির কী গ্রুপ সংযুক্ত আছে। তো গ্রুপগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা মিথাইল গ্রুপ আছে, এদিকে একটা ইথাইল গ্রুপ আছে, এদিকে আরেকটা ইথাইল গ্রুপ আছে, আর এদিকে একটা মিথাইল গ্রুপ আছে। অর্থাৎ টোটালি 4টা গ্রুপ আমরা পাচ্ছি নাম্বারিং করার পরে। তো 4টা গ্রুপকে এখন আমরা লিখবো কীভাবে? আগে কোনটা লিখবো? ইথাইল গ্রুপেরটা আগে লিখবো, যেহেতু এম এর আগে আসে ইংরেজি বর্ণমালা। তো ইথাইল গ্রুপ কোথায় কোথায় আছে? ইথাইল গ্রুপ কিন্তু আছে এই 5 নম্বর কার্বনে আর 3 নম্বর কার্বনে। অর্থাৎ 5 নম্বর কার্বন, এই যে কালো কালিরটা কিন্তু সঠিক, 5 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বন। তো 3এরটা আমরা আগে লিখবো, তাহলে লিখতে পারি 3 5, 3 নম্বরও ইথাইল 5 নম্বরও ইথাইল, যেহেতু 2টা ইথাইল তাই লিখবো ডাই ইথাইল, 3 5 ডাই ইথাইল। এখন আমরা একটা হাইফেন দিয়ে দেখবো মিথাইলের কয়টা আছে। তো মিথাইল 2 নম্বরে আছে, আর আছে কত নম্বরে? 6 নম্বরে। 2 নম্বরে আছে আর 6 নম্বরে আছে, তাহলে লিখবো 2 6, 2টা মিথাইল, তার মানে ডাই মিথাইল। এখন দেখবো কার্বন টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা মানে কি? হেপ্ট, এর সাথে এন যুক্ত হবে কি? হেপটেন। অর্থাৎ এই যৌগটার নাম কি? 3 5 ডাইইথাইল 2 6 ডাইমিথাইল হেপটেন। তো এখন আমরা 6 নম্বর যৌগটা দেখব। তো 6 নম্বর যৌগটার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণে শাখা শিকল দেখা যাচ্ছে, এই যে একটা এরকম অনেকগুলি দেখা যাচ্ছে। কথা হচ্ছে আমরা নাম্বারিং কোথা থেকে শুরু করব। তো এদিকে একটু চিন্তা করো যে কোথা থেকে শুরু করলে নাম্বারিংটা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক কার্বন নাম্বারিং করা যায়। একটু দেখো 1 2 3 4 5 6 7, এদিক থেকে যদি শুরু করতাম 1 2 3 4 5 6 7, আবার আমরা যদি এদিক থেকে শুরু করতাম তাহলে 1 2 3 4 5 6 7,
এখন আমরা কোন দিক থেকে নাম্বারিং শুরু করলে আমাদের দেখতে হবে যে শাখা শিকল আগে পাওয়া যায় এমনকি বেশি পরিমাণে পাওয়া যায়। এখন এদিক থেকে নাম্বারিং শুরু করলে শাখা শিকল পাবো হচ্ছে কি 3 নাম্বার কার্বনে গিয়ে। আবার আমি যদি এদিক থেকে নাম্বারিং শুরু করি তাহলে শাখা শিকল কিন্তু আমি প্রথম 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি, তার মানে এদিকেরটা বাদ। এখন আবার তুমি দেখো আমি যদি এদিক থেকে নাম্বারিং শুরু করি সেক্ষেত্রে কিন্তু এদিকে কিন্তু আমি 2টা কার্বন পাচ্ছি, মানে 2টা শাখা পাচ্ছি, 2টা মিথাইল গ্রুপ পাচ্ছি। তো সেক্ষেত্রে এটাও কিন্তু বাদ, কারণ হচ্ছে কি আমি যে দিক থেকে শুরু করলে সবচেয়ে বেশি পরিমাণে শাখা শিকল পাবো আমি সেদিক থেকে শুরু করব। তো দেখা যাচ্ছে এদিক থেকে শুরু করলে 2 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ, আবার এদিক থেকে শুরু করলে 2 নাম্বার কার্বনে 2টা মিথাইল গ্রুপ, সেক্ষেত্রে কিন্তু আমি এদিক থেকে শুরু করব। তোমরা আবার অন্যভাবেও দেখতে পারো যে অন্য কোনোভাবে কি নাম্বারিং করা যায় কি না, কিন্তু সঠিক যেটা সেটা হচ্ছে এই যে এদিকে 1 2 3 4 5 4 5 6 7, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এভাবেই কিন্তু নাম্বারিংটা হয়। দেখা যাচ্ছে যে এই যে 2 নাম্বার কার্বনে একটা 2টা মিথাইল গ্রুপ, 5 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ, 6 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ, টোটাল 4টা মিথাইল গ্রুপ আছে। আর ইথাইল গ্রুপ কয়টা আছে? এই যে একটা 2টা। কোনটা আগে লিখবো? অবশ্যই ইথাইল গ্রুপটা আমরা আগে লিখবো, তো এই ইংরেজি বর্ণমালায় আগে আসে, সেক্ষেত্রে নামটা হয় 3,5 ডাই ইথাইল। 3-এর মধ্যে ইথাইল আছে আর 5-এর মধ্যে ইথাইল আছে। তারপর কি মিথাইল কোথায় কোথায় আছে? দেখা যাচ্ছে 2-এর মধ্যে 2টা মিথাইল আছে, 5-এর মধ্যে একটা মিথাইল আছে, আর 6-এর মধ্যে একটা মিথাইল আছে। তো সেক্ষেত্রে এটার নামকরণটা কি হবে? যে 2-এর মধ্যে 2টো মিথাইল, তো 2 2। তারপর মিথাইল কতর মধ্যে আছে? 5-এর মধ্যে, অর্থাৎ 5 6 5 6। তাহলে মিথাইল কয়টা আছে? মিথাইল আছে কিন্তু 4টা, তার মানে লিখবো কি টেট্রা মিথাইল। এখন দেখবো যে এটার কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 6 7, 7টা, অর্থাৎ মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন, অর্থাৎ এটা হেপ্টের সাথে এন যুক্ত হয়। 2টা ইথাইল 3 আর 5-এর মধ্যে, আর 4টা মিথাইল আছে কয়টা? 2 2 2-এর মধ্যে মিথাইল, 2-এর মধ্যে মিথাইল, 5-এর মধ্যে মিথাইল, আর 6-এর মধ্যে মিথাইল, সেজন্য 2 2 5 6 টেট্রামিথাইল হেপটেন। তো এখন আমরা সর্বশেষ যৌগের দিকে চলে যাব। তো সর্বশেষ যৌগটার মধ্যে নামকরণটা কোন দিক থেকে হবে একটু চিন্তা করো। নামকরণটা যদি আমি এদিক থেকে কাউন্ট করা শুরু করি সেক্ষেত্রে 2 নাম্বার কার্বনে একটা গ্রুপ পাওয়া যায়, ঠিক আছে, ভালো কথা। আবার এদিক থেকে কাউন্ট শুরু করলে কিন্তু 2 নাম্বার কাউন্টে 2টো গ্রুপ আসে, অর্থাৎ এই যে 2 নম্বরে কার্বনের মধ্যে এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, সেক্ষেত্রে কিন্তু আমি এদিক থেকে কাউন্ট শুরু করব, অর্থাৎ এটা 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখব যে কি কি গ্রুপ আছে এর মধ্যে। এর মধ্যে কিন্তু এই যে প্রোপাইল গ্রুপ আছে একটা, CH3 CH2 CH2। প্রোপেন থেকে একটা হাইড্রোজেন সরালে এই গ্রুপটা পাওয়া যায়, অর্থাৎ প্রোপাইল গ্রুপ আছে একটা। তারপর আছে হচ্ছে ইথাইল গ্রুপ 2টা আছে, ইথাইল গ্রুপ 2টা, আর মিথাইল গ্রুপ 1 2 3 4। এখন ইথাইল আছে, মিথাইল আছে, প্রোপাইল আছে। তো আমরা প্রথমে কিন্তু ই লিখবো, যেহেতু ই ইংরেজি বর্ণমালায় আগে আসে। তারপর লিখবো মিথাইল গ্রুপটা, তারপর পি প্রোপাইল গ্রুপটা, কারণ পিটা কিন্তু ই এম এ পরে আসে ইংরেজি বর্ণমালায়। তাহলে নামটা কি হয়? ইথাইলেরটা যদি আমি বলি, ইথাইলেরটা কোথায় আছে? 3-এর মধ্যে ইথাইল আছে, 3-এর মধ্যে আছে, 7-এর মধ্যে আছে, অর্থাৎ 3 7 ডাই ইথাইল। তারপর দেখবো যে মিথাইল গ্রুপটা, সেকেন্ডে মিথাইল গ্রুপ কোথায় কোথায় আছে? যে 2-এর মধ্যে 2টা মিথাইল গ্রুপ আছে, 2 2। 4-এর মধ্যে একটা মিথাইল গ্রুপ আছে, আর 8-এর মধ্যে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে টোটাল মিথাইল গ্রুপ কয়টা হলো? 4টা, মানে টেট্রা মিথাইল। তারপর দেখবো প্রোপাইল গ্রুপ 6-এর মধ্যে আছে, অর্থাৎ 6
প্রোপাইল, এটার নাম কি, এটা যেহেতু 9 কার্বন বিশিষ্ট অর্থাৎ নন, এর সাথে এন যুক্ত হয়ে নন এন। এটাই হচ্ছে এই যৌগটার নামকরণ 37 ডাই ইথাইল 2,2,4 টেট্রামিথাইল 6 প্রোপাইল নন এন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যালকিনের নামকরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।